ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে আলোচনার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দুই দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারকে পাকিস্তানে পাঠাচ্ছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ফক্স নিউজ চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে জানান, দুই দূত শনিবার পাকিস্তানে পৌঁছবেন এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনার জন্য তারা পাকিস্তানে কোনো প্রতিনিধি পাঠাবে না, বরং তেহরানের দাবি দাওয়া যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেবেন পাকিস্তানের মধ্যস্থতাকারীরাই। এদিকে 3 দিনের সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসলামাবাদে পৌঁছানোর পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছে পাকিস্তান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে লেবাননের যুদ্ধবিরতি 3 সপ্তাহ বাড়ানোর পরও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লেবাননে হামলা চালানোর সম্পূর্ণ স্বাধীনতা তার বাহিনীর রয়েছে। হামলা চালিয়ে 6 হিজবুল্লাহ সদস্যকে হত্যা দাবি করেছে আইডিএফ। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য ফি মওকুফ করেছে ইরান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভস্কির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি জানিয়েছেন, কয়েকটি দেশের জন্য এই ছাড় কার্যকর রয়েছে। বিশেষ করে রাশিয়ার মতো দেশের ক্ষেত্রে এই সুবিধা প্রয়োগ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। জালালি আরও বলেন, ভবিষ্যতে এই নীতির কী পরিবর্তন হতে পারে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আপাতত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যতিক্রমী সুবিধা কার্যকর রাখতে কাজ করছে। নেটোর সদস্যপদ থেকে স্পেনকে স্থগিত বা বাতিল করা হতে পারে এমন খবরকে ভিত্তিহীন এবং গুজব বলে উড়িয়ে দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শুক্রবার সাইপ্রাসে আয়োজিত ইউরোপীয় ইউনিয়নের এক আনুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার সময় তিনি গণমাধ্যমের কাছে এই প্রতিক্রিয়া জানান। এর আগে ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধ সমর্থন না দেয়ায় নেটো থেকে স্পেনের সদস্যপদ স্থগিত করা হতে পারে এমন খবর ছড়িয়ে পড়ে। সম্প্রতি পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ইমেইল ফাঁস হওয়ার পর এই বিতর্কের সূত্রপাত হয়। ওই ইমেইলে মার্কিন কর্মকর্তারা ইরান যুদ্ধের প্রেক্ষাপটে স্পেনকে নেটো থেকে স্থগিত করার মতো কঠোর পদক্ষেপের বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার অভিযোগ করেছেন, নেটো মিত্ররা যুদ্ধে অংশ না নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়লেও নৌ অবরোধ চালিয়ে যাচ্ছেন। তবে নতুন এক ডেডলাইনের মুখে পড়েছেন ট্রাম্প। মার্কিন ওয়ার পাওয়ার অ্যাক্ট অনুসারে মে মাসের 1 তারিখের পর ইরানে যুদ্ধ চালাতে প্রয়োজন হবে কংগ্রেসের অনুমোদন। তাই প্রশ্ন উঠছে, কংগ্রেসের অনুমতি ছাড়া কি তিনি এই যুদ্ধ চালিয়ে যেতে পারবেন? জানাচ্ছেন আরাফাত ইসলাম। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুঁশিয়ারি সময়ের সাথে সাথে বদলেছে, কখনো অধিক কঠোর বা কখনো কিছুটা নমনীয়। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 1 সপ্তাহের নৌ অবরোধ চালিয়ে যাচ্ছেন। কিছুটা নমনীয় সুরে তেহরানের প্রস্তাবের অপেক্ষায় থাকার কথাও জানান। তবে এবার আলোচনার নতুন কোনো সময়সীমা বেঁধে দেননি তিনি। অন্যদিকে মার্কিন ওয়ার পাওয়ার অ্যাক্ট ট্রাম্পকে আটকে দিয়েছে সময়ের সীমায়। আইনটিতে স্পষ্ট রয়েছে, কংগ্রেসের অনুমতি ছাড়া কোনো প্রেসিডেন্ট 60 দিনের বেশি যুদ্ধ চালাতে পারবেন না। আর এই আইন ঘিরেই তৈরি হয়েছে নতুন জল্পনা। 60 দিনের এই সময়সীমা শেষ হতে যাচ্ছে 1 মে। এরপর যুদ্ধ চালিয়ে যেতে হলে প্রয়োজন হবে প্রতিনিধি পরিষদ ও সিনেটের অনুমোদন। তবে এখন পর্যন্ত এমন কোনো যৌথ প্রস্তাব পাশ হয়নি দেশটিতে। এরই মধ্যে যুদ্ধ চালানো নিয়ে সিনেটরদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রতি সপ্তাহে $1 বিলিয়ন খরচ হওয়া এই যুদ্ধ নিয়ে ডেমোক্রেটদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। খোদ রিপাবলিকান সিনেটর জন কার্টিস জানান, 60 দিন পর কংগ্রেসের অনুমতি ছাড়া যুদ্ধ চালানো কোনোভাবেই যাবে না। এদিকে যুদ্ধবিরতিতেও থামেনি মধ্যপ্রাচ্যের অস্থিরতা। আরব সাগরে ইরানি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে ইরানও আটকে দিয়েছে বিদেশি বাণিজ্যিক জাহাজ।
সব মিলিয়ে ট্রাম্পের জন্য এই যুদ্ধ রাজনৈতিকভাবে ক্রমশ কঠিন হয়ে উঠেছে। যদিও বিশ্লেষকরা বলছেন নিজেকে বিজয়ী প্রমাণ করতে ট্রাম্প যুদ্ধ চালিয়ে যেতে পারেন। এতে বিকল্প পথও রয়েছে মার্কিন প্রেসিডেন্টের হাতে। কংগ্রেসের অনুমতি ছাড়া অথরাইজেশন ফর ইউজ অফ মিলিটারি ফোর্স অ্যাক্ট কাজে লাগিয়ে অতীতে অনেক প্রেসিডেন্ট সামরিক অভিযান চালিয়েছেন। তাই এখন বড় প্রশ্ন, মে মাসের 1 তারিখের পর ট্রাম্প কি কংগ্রেসের অনুমতি নেবেন নাকি অন্য কোনো আইনি পথ খুঁজে যুদ্ধ চালিয়ে যাবেন? আরাফাত ইসলাম, ৭১। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার শিকার ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির মুখ ও ঠোঁট দগ্ধ হয়ে গেছে। এই অবস্থায় তার প্লাস্টিক সার্জারি করা প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা। মার্কিন ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় মোস্তফার একটি পা উড়ে গেছে, একটি বাহু গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে, মুখমণ্ডল ও ঠোঁট গুরুতরভাবে পুড়ে গেছে, ফলে কথা বলতে কষ্ট হচ্ছে তার। চিকিৎসকরা জানিয়েছেন সুস্থ হয়ে ওঠার জন্য মোস্তফা খামেনির প্লাস্টিক সার্জারি প্রয়োজন। ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র নিয়ে দ্বন্দ্বের জেরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অভিযানের প্রথম দিনই মার্কিন ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার স্ত্রী এবং মোস্তফা খামেনির স্ত্রী ও সন্তান। মোস্তফা নিজে হন গুরুতর আহত। যুদ্ধের বিভীষিকা শুধু প্রাণহানি নয়, ছিন্ন ভিন্ন করে দেয় মানুষের স্বপ্ন, জীবিকা ও নিরাপত্তা। বেঁচে থাকার লড়াই থেমে থাকে না। লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে বাস্তুচ্যুত এক মা ছেলের গল্প, ধ্বংসস্তূপের মাঝেও টিকে থাকার এক অনন্য সংগ্রাম। আরও জানাচ্ছেন চৈতি সরোয়ার। ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের উত্তাপে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন আমিরা ফাদেল ও তার ছেলে মাহমুদ আলী ফাদেল। রাতের আধারে পরিবার পরিজন নিয়ে তারা আশ্রয় নেন রাজধানীর বাইরে জিয়েহ এলাকায়। নিরাপত্তা পেলেও থেমে থাকেনি তাদের জীবনযুদ্ধ। নিজেদের ছোট জুস ব্যবসাটাই হয়ে ওঠে বেঁচে থাকার শেষ ভরসা। তাই সব ঝুঁকি নিয়েই অস্থায়ী স্টল বসিয়ে আবারও কাজে ফেরেন তারা। আমরা বুঝতে পারছিলাম পরিস্থিতি খারাপ হচ্ছে, তাই রাতেই বাচ্চাদের নিয়ে এলাকা ছেড়ে চলে যাই। আমার এই জুস মেশিনটাই সব। এটা হারালে আমি কিভাবে আবার দাঁড়াবো? প্রতিদিন যুদ্ধের আতঙ্ক মাথায় নিয়েই কাজে নামেন তারা। আকাশের ড্রোনের শব্দ, চারপাশে ধ্বংসস্তূপ, সবকিছুর মাঝে ক্রেতাদের ধরে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাহমুদ। নিজের পরিবারকে টিকিয়ে রাখতে তার এই সংগ্রাম যেন এক নীরব প্রতিবাদ। আমি আমার সন্তান, মা আর পরিবারের জন্য লড়ছি। হামলার মধ্যেও কাজ করি, নয়তো আমার পরিবার না খেয়ে থাকবে। আমি আবার আমার দোকানে ফিরতে চাই। জানি না কবে সব আগের মতো স্বাভাবিক হবে। সংঘাতের মধ্যে কয়েকদিন গাড়িতেই রাত কাটাতে হয়েছে তাদের। সেটাই হয়ে উঠেছিল অস্থায়ী আশ্রয়। অস্থায়ী যুদ্ধবিরতি এলেও তাই স্বস্তি নেই তাদের মনে, কারণ আগেও একবার সব হারিয়ে নতুন করে সব শুরু করেছিলেন। এবার আর ঝুঁকি নিতে চান না ফাদেল পরিবার। ধ্বংস আর অনিশ্চয়তার মাঝেও আমিরা ও তার ছেলে যেন একটাই বার্তা দিচ্ছেন, বেঁচে থাকার লড়াই থামানো যাবে না, বাস্তবতা যত কঠিনই হোক। চৈতি সরোয়ার, ৭১। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ জন ভারত সমর্থিত সশস্ত্র সদস্য নিহত হয়েছে। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, গত মঙ্গলবার নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো এই যৌথ অভিযান পরিচালনা করে। ফিতনা আল খাওয়ারিজ নামে পরিচিত ভারত সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সদস্যের উপস্থিতির তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তাদের উপস্থিতি টের পেয়ে গোষ্ঠীটির সদস্যরা নির্বিচারে গুলি চালায়। এই আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় যৌথ বাহিনীও। এতে ২২ জন সদস্য নিহত হন। পরে সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে তারা। এলাকাটিতে অন্য কোনো গোষ্ঠীর উপস্থিতি রয়েছে কি না তা নিশ্চিত করতে তল্লাশি চালাচ্ছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জামিল আহমেদ লিমন, বয়স ২৭। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। একই দিনে নিখোঁজ হওয়া আরেক শিক্ষার্থী নাহিদা
এস বৃষ্টির এখনও কোনো খোঁজ মেলেনি। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় জামিলের রুমমেট হিশাম আবুকর বেহকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয় পুলিশ জানিয়েছে, গত 16 এপ্রিল সকালে আলাদা সময়ে সর্বশেষ দেখা যায় দুই শিক্ষার্থীকে। পরদিন পরিবারের এক বন্ধু নিখোঁজের বিষয়টি জানালে শুরু হয় তদন্ত। এদিকে নাহিদা বৃষ্টির সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসও। বিশ্বে প্রায় 266 মিলিয়ন মানুষ তীব্র খাদ্য সংকটে রয়েছে, যা মোট আক্রান্ত জনগোষ্ঠীর প্রায় 1/4। এই সংকটের সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে গাজা উপত্যকা এবং সুদানে, যেখানে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ নিশ্চিত করা হয়েছে। একই সময়ে কোটি কোটি শিশু ও নারীর অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিচ্ছে খাদ্য সংকট। 2025 সালে গাজা ও সুদানের কিছু এলাকায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে, যা সাম্প্রতিক ইতিহাসে এক ভয়াবহ অভিজ্ঞতা। গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2026 অনুযায়ী গত বছর 47টি দেশ ও অঞ্চলে প্রায় 266 মিলিয়ন মানুষ তীব্র খাদ্য সংকটের মধ্যে ছিল, যা মোট জনসংখ্যার প্রায় 23%। তবে 2026 সালের তুলনায় এই সংখ্যা প্রায় দ্বিগুণ। দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে গাজায়, যেখানে প্রায় 32% মানুষ চরম খাদ্য সংকটে। সুদানেও লক্ষাধিক মানুষ একই পরিস্থিতিতে। তবে এই দুর্ভিক্ষের জন্য সংঘাত ও সহিংসতাকে সবচেয়ে বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা ইতিমধ্যেই 147 মিলিয়ন মানুষকে প্রভাবিত করেছে। এতে শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। প্রায় 35 মিলিয়নের বেশি শিশু অপুষ্টিতে ভুগছে, যার মধ্যে প্রায় 10 মিলিয়ন গুরুতর অবস্থায় রয়েছে। এমন অবস্থায় এখনই যদি কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে 2026 সালে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এদিকে খাদ্য সংকটে থাকা দেশগুলোতে মানবিক সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী সমাধান ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। নাহিদা রিন্থি, 71। ইউক্রেনে গত 24 ঘন্টায় রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 6 জন নিহত হয়েছে। আহত হয়েছে 40 জনেরও বেশি। শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে কিয়েভ। রাতভর রাশিয়া 2টি ইস্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 107টি ড্রোন হামলা চালায়। এর মধ্যে 96টি প্রতিহত করা সম্ভব হলেও কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন 9টি স্থানে আঘাত হানে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। এদিকে দোনেৎস্ক অঞ্চলের 2টি গ্রামে রুশ হামলায় 3 জন নিহত। এছাড়া ওডেসা অঞ্চলে রুশ বাহিনী আবাসিক ভবন এবং একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায়। এতে এক দম্পতি নিহত এবং অন্তত 14 জন আহত হন। আহতদের মধ্যে 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলে কিপার। পাশাপাশি ওডেসায় ড্রোন হামলায় অন্তত 3টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 36 জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, যাদের মধ্যে শিশু রয়েছে। শিশু কিশোরদের ডিজিটাল নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ নিচ্ছে নরওয়ে। দেশটি 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বলে জানিয়েছে সরকার। এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী জোনাস ঘার স্টোর বলেন, শিশুদের শৈশব রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, আমরা এমন একটি শৈশব চাই যেখানে শিশুরা খেলাধুলা, বন্ধুত্ব ও স্বাভাবিক জীবন উপভোগ করতে পারবে, অ্যালগরিদম বা স্ক্রিনের নিয়ন্ত্রণে নয়। তিনি আরও জানান, শিশুদের বয়স যাচাইয়ের দায়িত্ব প্রযুক্তি কোম্পানিগুলোর ওপরই থাকবে। এদিকে তুরস্ক ইতোমধ্যেই 15 বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে আইন পাশ করেছে। তাদের আইনে গেম সফটওয়্যার কোম্পানিগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ইউরোপের আরও কয়েকটি দেশ একই পথে হাঁটছে। 89 বছর বয়সে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন মেক্সিকোর এক প্রবীণ নারী। মেক্সিকো সিটির ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটিতে সবচেয়ে বয়স্ক ডক্টরেট ডিগ্রিধারী তিনি। জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে তার এই সাফল্য এখন অনুপ্রেরণা হয়ে উঠেছে নতুন প্রজন্ম থেকে শুরু করে প্রবীণদের কাছেও। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশিরা হোসেন। স্বপ্ন দেখার কোনো বয়স নেই।
আর এই সত্যকে প্রমাণ করলেন মেক্সিকোর মার্তা এলেনা ট্রেভিনো। 89 বছর বয়সে তিনি অর্জন করেছেন পিএইচডি ডিগ্রি, হয়ে উঠেছেন দেশটির অন্যতম প্রবীণ ডক্টরেট ডিগ্রিধারী। মেক্সিকো সিটির ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটিতে তার এই অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং এক অনন্য অনুপ্রেরণার গল্প। 4 সন্তানের জননী মার্তা এলেনা 1970-এর দশকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরিবার, শিক্ষকতা এবং দায়িত্বের ভার সামলে এগিয়েছেন তিনি। তবে জীবনের পথে এসেছে একের পর এক বাধা, মায়ের অসুস্থতা, স্বামীর মৃত্যু, এমনকি এক কন্যার অকাল মৃত্যু। এসব কারণে থেমে যায় তার পিএইচডির যাত্রা। সব বাধা পেরিয়ে অবশেষে 2026 সালে পূরণ হয় তার দীর্ঘদিনের স্বপ্ন। শারীরিক সীমাবদ্ধতা থাকলেও তার মনোবল অটুট। আমি নিজেকে নিয়ে গর্বিত। এই অর্জন আমাকে অনেক আনন্দ দেয়, এটাই আমার প্রাপ্তি। বয়স বাড়লেও শেখা থামানো যাবে না। ভ্রমণ আর পড়াশোনাই আমার সবচেয়ে প্রিয়। আমার মনে হয় বয়স হলে মানুষের আরো পড়াশোনা করা উচিত, এতে মস্তিষ্ক সক্রিয় থাকে। না হলে সেটাই মানুষকে দ্রুত বুড়ো বানিয়ে দেয়। আমার বয়স 89, কিন্তু আমি নিজেকে 60 মনে করি। তার এই অদম্য প্রচেষ্টা মুগ্ধ করেছে সহকর্মীদেরও। এই বয়সে পিএইচডি করা সত্যি অনেক বড় অনুপ্রেরণা। এটাই প্রমাণ করে যে শেখার কোনো বয়স হয় না, আর যার ইচ্ছা আছে সে পারবেই। তাছাড়া সবারই উচিত নিজের স্বপ্ন আর লক্ষ্য পূরণ করা। তার মস্তিষ্ক এখনো একদম সচল, পরিষ্কারভাবে ভাবতে পারেন আর সবকিছু ঠিকভাবে করতেও পারেন। উনি এমন একজন মানুষ যিনি তার চিন্তা আর জীবনধারার মাধ্যমে সবাইকে অনুপ্রাণিত করেন। দেওয়ান মুবাশিরা হোসেন, 71। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।